প্রথমে আসি, ডায়াবেটিস কি? আমাদের শরীরে পেটের ঠিক উপরের অংশে অগ্নাশয় বলে ছোট্ট একটি গ্রন্থি আছে, দেখতে অনেকটা পাতার মতো। এই অগ্নাশয় থেকে একটা রস নিঃসৃত হয় যাকে আমরা বলি ইনসুলিন। এই ইনসুলিন হচ্ছে একটি হরমোন। এটা আমাদের স্বাভাবিক বিপাক ক্রিয়ার জন্য অত্যন্ত জরুরি। আমরা খাবারের মাধ্যমে যে শর্করা জাতীয় খাবার খেয়ে থাকি, যেমন ধরা যাক মিষ্টি অথবা ভাত, পাউরুটি ইত্যাদি, এগুলো হজমের পর আমাদের রক্তে চলে যায় এবং রক্তে চিনি বা গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়। ইনসুলিনের কাজ হচ্ছে এই চিনি বা গ্লুকোজকে শরীরের বিভিন্ন কোষে নিয়ে যাওয়া, যেমন লিভারে বা মাংসপেশিতে, এবং সেখানে এটি শক্তি বা ক্যালোরি উৎপন্ন করে। কোনো কারণে যদি এই ইনসুলিনটি আর নিঃসৃত না হয় অথবা ইনসুলিনটি অকার্যকরী হয়ে ওঠে, তাহলে রক্তে গ্লুকোজ বা চিনির মাত্রা বেড়ে যায়। একেই আমরা বলি ডায়াবেটিস। প্রথমটির উদাহরণ যখন এই প্যানক্রিয়াস বা অগ্নাশয় নামক গ্রন্থিটি ধ্বংস হয়ে যায়, সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস সাধারণত ছোট শিশুদের হয়। দ্বিতীয়টির উদাহরণ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। বর্তমানে আমাদের দেশে যে ডায়াবেটিসটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। তাহলে এখন এই টাইপ 2 ডায়াবেটিস কেন হচ্ছে? যখন কোনো কারণে আমাদের শরীরে স্থূলতা বেড়ে যায়, দেখা যাচ্ছে আমাদের মেদ বা ভুঁড়ি হয়, পেট মোটা হয়ে যায়, তখন ইনসুলিন তার কার্যকারিতা হারিয়ে ফেলে। এটা কিভাবে হয়? আমরা যে খাবার খাই সে খাবারের থেকে শক্তি উৎপন্ন হয়, সেই শক্তি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। কোনো কারণে যদি ইনটেক এবং আউটপুট আমরা বলি, অর্থাৎ খাদ্য গ্রহণের মাত্রা আমাদের স্বাভাবিক যে কাজকর্ম বা এক্সারসাইজ সেটার তুলনায় বেশি হয়, তাহলে যে পরিমাণ খাবার আমরা খাবো শেষ পর্যন্ত এই খাবারটা চর্বি হিসেবে আমাদের শরীরে জমতে থাকবে, এবং এই চর্বিটি যদি পেটে বেশি আকারে জমে তাহলে ইনসুলিন তার কার্যকারিতা হারিয়ে ফেলে। এটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স, যার ফলে শরীরে দেখা যায় গ্লুকোজ বা রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়। চিনির পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে গেলে তখন এই ডায়াবেটিস রোগটি সৃষ্টি হয়। এখন আপনারা বলতে পারেন যে ডায়াবেটিস নিয়ে কেন এত মাতামাতি, কেন আমরা ডায়াবেটিসকে এত বেশি গুরুত্ব দিচ্ছি? প্রায়শই আমি অনেক রোগীদের পাই যারা আমাকে এই কথা বলে যে আমি তো কোনো কিছু টের পাচ্ছি না, ডায়াবেটিস থাকলে অসুবিধা কি? হয়তোবা তার ব্লাড সুগার 20 বা 30 মিলিমোল, সে বলে আমি তো দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে কেন আমি ওষুধ নিব, কেন আমি ইনসুলিন নিব, কেন আমি খাবার নিয়ন্ত্রণ করব? এটার একটি সহজ উপায় আছে। ডায়াবেটিস হচ্ছে একটি নীরব ঘাতক। উপর থেকে আপনি বুঝতে পারবেন না যে আপনার ডায়াবেটিস আছে, কিন্তু ভিতরে ভিতরে এটা আপনাকে নিঃশেষ করে ফেলবে, অনেকটা ঘুনে পোকার মতো। আপনারা যদি চিন্তা করেন একটি পানির পাইপের কথা, যদি পানির পাইপটি দেখতে এরকম হয় যেটার ভিতর দিয়ে স্বাভাবিকভাবে পানি প্রবাহিত হচ্ছে, দীর্ঘদিন ধরে দেখা যায় এটার গায়ে সীসা বা লেড জমতে থাকে, জমতে জমতে একসময় পানির পাইপটা ব্লক হয়ে যায়। ঠিক একইভাবে কারো যদি ডায়াবেটিস দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত থাকে, তাহলে রক্তনালীর গায়ে চর্বি জমতে থাকে। চর্বি জমতে জমতে একসময় গিয়ে এই রক্তনালীগুলো ব্লক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। এই ঘটনাটি যদি আমাদের ব্রেনে ঘটে তাহলে যেটা হবে সেটা হচ্ছে স্ট্রোক বা প্যারালিসিস। যদি হার্টে হয় তাহলে হবে হার্ট অ্যাটাক। যদি কিডনিতে হয় কিডনি অকেজো হয়ে যাবে, লাগবে ডায়ালিসিস। যদি চোখে হয় দৃষ্টিশক্তি ব্যাহত হবে, এবং যদি পায়ে হয় তাহলে পায়ের আঙ্গুল কেটে ফেলতে হতে পারে। এগুলো সবই হচ্ছে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে তার ভয়াবহ পরিণতি। আবার যদি এরকম হয় যে ডায়াবেটিস হঠাৎ করে অনেক বেশি হয়ে গেল, তাহলে শরীর পানি শূন্য হয়ে যায়, রোগীর প্রেশার নেমে যায়, রোগী অজ্ঞান হয়ে যায়, যাকে আমরা বলি ডায়াবেটিক ইমার্জেন্সি। এবং এই ক্ষেত্রে দ্রুত চিকিৎসা না নিলে এই রোগীকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হয় না। তাহলে শুধু দর্শক মণ্ডলী, বুঝতে পারলেন তো যে ডায়াবেটিক আসলে কত মারাত্মক একটা রোগ এবং এই রোগকে নিয়ন্ত্রণে রাখা কতখানি জরুরি। আমার মনে হয় এতক্ষণের আলোচনার পর আপনারা হয়তো একটু ভয় পেয়ে গেছেন যে ডায়াবেটিস হয়ে গেলে তো আর নিস্তার নাই, ডায়াবেটিস মানে নির্ঘাত মৃত্যু। আসলে কিন্তু তা নয়। আপনাদের সামান্য একটু সচেতনতা থাকলেই আমরা এই মারাত্মক রোগের হাত থেকে রক্ষা পেতে পারি। এমনকি কারো যদি এই রোগটি ধরা পড়ে তাহলে সামান্য কিছু নিয়মকানুন মেনে চললে, রেগুলার ডাক্তার দেখালেই আপনারা সম্পূর্ণ নিরাপদ সুস্থ জীবনযাপন করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনাকে আর 10 জন স্বাভাবিক লোকের চাইতে কোনোভাবেই আলাদা করা যাবে না। এখন তাহলে আরেকটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে কাদের কাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি এবং কাকে কাকে সতর্ক থাকতে হবে, এটিও মনে হয় আমাদের জানা উচিত। এখানে কিছু রিস্ক ফ্যাক্টরস আমরা বিবেচনা করি। তার মধ্যে প্রথম রিস্ক ফ্যাক্টরসটা হচ্ছে স্থূলতা বা ওবেসিটি।
বর্তমান বিশ্বে একটি ব্যাপক পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে আমরা এখন খুব কম হাঁটাচলা করি, ব্যায়াম করি, সেই তুলনায় আমরা অনেক বেশি ফাস্টফুড খাই, যার ফলশ্রুতিতে আমাদের ওজন খুব দ্রুত বেড়ে যায় এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বহুলাংশে বৃদ্ধি পায়। আবার দেখা যায় যে সমস্ত লোকেদের বাবা বা মা অর্থাৎ ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের ডায়াবেটিসের ইতিহাস আছে, তাদেরও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। যদি কারো হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার বা রক্তে অতিরিক্ত চর্বি বা কোলেস্টেরল থাকে, তারও ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেশি। কোনো কোনো জাতি যেমন সাউথ ইস্ট এশিয়ান, আমরা সাউথ ইস্ট এশিয়াতে আছি, সেই হিসেবে বাংলাদেশি হিসেবে আমাদের ডায়াবেটিসের ঝুঁকি বহুলাংশে বেশি। কোনো মহিলার যদি প্রসবের ইতিহাস খারাপ হয়, অথবা যদি অতিরিক্ত ওজনের শিশু জন্মদানের ইতিহাস থাকে, অথবা যদি তার পলিসিস্টিক ওভারি নামক রোগ থেকে থাকে, তাহলেও তার ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। সবশেষে যার আগের রক্ত পরীক্ষায় বর্ডারলাইন ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস ছিল, তার ভবিষ্যতে ওভার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাহলে কি কি কথা মনে রাখতে হবে? যে যার ওজন বেশি, যার বাবা মা ভাই বোনের ডায়াবেটিস আছে, অথবা যার হাই প্রেশার বা কোলেস্টেরল আছে, তাদের অবশ্যই ডায়াবেটিসের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং শুরু থেকে যদি তারা সাবধান হয়ে যায়, তাহলে এই রোগটি থেকে তারা নিরাপদ থাকতে হবে। তাহলে শুধু